হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের ক্লাসে। আজকে সিআইএ পার্ট 1 ক্লাসের 3 নাম্বার ক্লাস নিয়ে আমরা আলোচনা করব। অলরেডি 2টা ক্লাস হয়ে গিয়েছে। সো যারা দেখেন নাই তারা দেখে নেবেন আমার এই চ্যানেলের এই ভিডিও লিংকে দেওয়া থাকবে। সো চলুন আজকে থার্ড ক্লাসে চলে যাই। তার আগে আমি আমার নিজের পরিচয় দেই। আমি সনাতন প্রামাণিক, সিআইএ হেড অফ অডিট হিসেবে আছি একটা অর্গানাইজেশনে, অডিট এক্সিকিউটিভ হিসেবে আর কি। সো আমরা এর আগে যে সিআই নিয়ে যে ক্লাসগুলো করেছি সেগুলো অলরেডি আছে আমার চ্যানেলে, আপনারা দেখে নিতে পারবেন। যারা নতুন আছেন আমাদের নতুনভাবে এই ভিডিওটা দেখছেন তাদেরকে বলবো যে আপনারা চ্যানেলটিতে সাবস্ক্রাইব করুন এবং আপনার ফ্রেন্ডস এবং কলিগসদের সাথেও এটা শেয়ার করুন যেন তারাও এটা দেখার সুযোগ পায় এবং নতুন নতুন স্কিলসগুলো শিখতে পারে এবং সিআইএ সম্পর্কেও জানতে পারে। সো আজকের ক্লাসে চলুন আজকে যেটা বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে যে ফাউন্ডেশন অফ ইন্টারনাল অডিটিং, যেটা 15% ওয়েট ক্যারি করে পার্ট 1-এ। এটা ডোমেন 1 ক্লাস 3-তে আছি আমরা। ক্লাস 3-তে আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে কোড অফ ইথিক্স। কোড অফ ইথিক্স কার? ইন্টারনাল অডিটরের কোড অফ ইথিক্স। একটা ইন্টারনাল অডিট সার্ভিস দিতে গেলে ইন্টারনাল অডিটরের কী ধরনের প্রিন্সিপালগুলো মেনটেন করে চলতে হয় বা রুলসগুলো মেনটেন করে চলতে হয় সেই জিনিসগুলো নিয়ে আলোচনা করব। এইটা মূলত হচ্ছে বিহেভিয়ারাল অ্যাসপেক্ট। সো চলুন আমরা দেখি, ডিটেল যখন আলোচনা করব ক্লাসে তখন হয়তো আরও অনেকগুলো বিষয় ক্লিয়ার হয়ে যাবে আপনাদের। তো এইখানে প্রথমে যে বিষয়টা আমি একটু বলে নিতে চাই যে এই ভিডিও যে কন্টেন্টটা, সেই ভিডিও কন্টেন্টটা বিভিন্ন সোর্স থেকে নেওয়া হয়েছে। এটা আমার প্রডিউস করা বা আমি লিখেছি এরকম কিছু জিনিস আছে। পাশাপাশি এখানে আইআইএ যে ওয়েবসাইট আছে সেখানেও কিছু ইনফরমেশান অ্যাভেলেবল আছে, মানে সবার জন্য অ্যাভেলেবল। সো আমি সেখান থেকে ইউজ করেছি কিছু ইনফরমেশান, নট যে একদম কপি পেজ, বাট কিছু ইনফরমেশান ইউজ করেছি। পাশাপাশি কিছু স্টাডি ম্যাটেরিয়ালসেরও হেল্প নিয়েছি ইন্টারনেটে যেটা অ্যাভেলেবল থাকে সেই সমস্ত। সো এখানে যদি কোনো কন্টেন্ট কারো কোনো স্টাডি প্রোভাইডার বা ম্যাটেরিয়াল প্রোভাইডারের মনে হয় যে এটা কপি পেস্ট হয়েছে বা কিছু হয়েছে, সেটা আসলে ফুললি আনইনটেনশনাল হবে এবং এটার জন্য আসলে এটা ফুললি স্টাডি পারপাসে। সো এটাকে অন্যভাবে দেখার সুযোগ নাই। সো চলুন আমরা আজকের কন্টেন্টে চলে যাই। এখানে প্রথমে যে কোড অফ ইথিক্স, কোড অফ ইথিক্সটা কি? কোড অফ ইথিক্সটা হচ্ছে যেটা আমি প্রথমে বললাম যে এটা একটা বিহেভিয়ারাল বিষয়। হ্যাঁ, প্রিন্সিপাল এবং যে এক্সপেকটেশনটা থাকবে অডিটরের কাছ থেকে, সেই অডিটরের এক্সপেকটেশনটা কেমন হবে অর্গানাইজেশনের প্রতি, সেটাই হচ্ছে কোড অফ ইথিক্স। আমরা যদি একটু পড়ি ডিটেলটা তাহলে আর একটু ক্লিয়ার হবে। দ্য কোড অফ ইথিক্স স্টেটস দ্য প্রিন্সিপালস অ্যান্ড এক্সপেকটেশনস গভর্নিং দ্য বিহেভিয়ার অফ ইন্ডিভিজুয়ালস অ্যান্ড অর্গানাইজেশনস ইন দি কন্ডাক্ট অফ ইন্টারনাল অডিটিং। সো ইন্টারনাল অডিট করতে গিয়ে একজন অডিটরের কী ধরনের বিহেভিয়ার থাকা উচিত বা তার কাছ থেকে কী ধরনের বিহেভিয়ার এক্সপেক্ট করা হয়, সেই জিনিসটাই হচ্ছে কোড অফ ইথিক্স। সো এখানে কিছু মিনিমাম রিকোয়ারমেন্ট আছে যেগুলো মেনে চলতে হয় অডিটরকে। সেই রিকোয়ারমেন্টগুলো কী আছে আমরা পরবর্তীতে দেখে নেব। A code of ethics is necessary and appropriate for the profession of internal auditing, founded as it is on the trust placed on its objective assurance and governance, risk management and control. তাহলে এখানে একটা জিনিস হাইলাইটেড করা হয়েছে, দেখেন যে ট্রাস্ট প্লেসড। সো ইন্টারনাল অডিট অ্যাক্টিভিটি বা অডিটরের উপরে যে একটা ট্রাস্ট থাকে অর্গানাইজেশনে, সেই ট্রাস্টটা মেনটেন করার জন্য বা এনশিওর করার জন্য কিছু প্রিন্সিপালস মেনে চলতে হয় অডিটরকে বা রুলস মেনে চলতে হয়। সেই রুলসগুলো হচ্ছে কোড অফ ইথিক্স। পারপাস অফ কোড অফ ইথিক্স। সো কোড অফ ইথিক্সের পারপাসটা কি? কোড অফ ইথিক্সের পারপাসটা হচ্ছে, মানে প্রাইমারি পারপাসটা হচ্ছে প্রমোট ইথিক্যাল কালচার। ইথিক্যাল কালচারটা অর্গানাইজেশনে যারা প্রফেশনাল আছে, যারা অন্যদেরকে সার্ভ করে তাদের জন্য। সো এইখানে কিছু কমন ইথিক্যাল প্র্যাকটিসের কথাও বলা হয়েছে। এই প্র্যাকটিসগুলো সবার জন্য, সবাই যদি ফলো করে এটা অর্গানাইজেশনের জন্যই ভালো হবে, বাট এটা ইন্টারনাল অডিটরের জন্য মাস্ট, তাই না? সো আদার পারপাসগুলো কি? কোড অফ ইথিক্সের আরও কিছু পারপাস আছে। সেটা প্রাইমারি পারপাসটা তো আমরা বললাম যে প্রমোট ইথিক্যাল কালচার। আদার পারপাস কি? কমিউনিকেটিং অ্যাকসেপ্টেবল ভ্যালুস টু মেম্বার্স, establish objective standard against which performance can be measured, and communicate organization values to outsiders. সো এই পারপাসগুলো আমরা কোড অফ ইথিক্সের মাধ্যমে এনশিওর করব। হ্যাঁ, যারা ইন্টারনাল অডিট প্রফেশনে আছেন বা থাকবো আমরা, তারা এটা কোড অফ ইথিক্সের মাধ্যমে এটা এনশিওর করব। সো কোড অফ ইথিক্সটা হচ্ছে 4টা পিলারের উপর দাঁড়িয়ে আছে। 4টা পিলার বলতে এটাকে আমরা প্রিন্সিপালস বলতে পারি, প্রিন্সিপালস অফ দি আইএ কোড অফ ইথিক্স। এটা কম্পোনেন্টও বলা যেতে পারে, বিভিন্নভাবে এটাকে বলা যায়। কম্পোনেন্ট হতে পারে, প্রিন্সিপালস হতে হবে, পিলার হতে পারে।
পিলারগুলো কি কি? প্রথমটা হচ্ছে ইন্টিগ্রিটি, সেকেন্ড অবজেক্টিভিটি, থার্ড কনফিডেন্সিয়ালিটি অ্যান্ড কম্পিটেন্সি। তো এই চারটে প্রিন্সিপালের উপরে দাঁড়িয়ে আছে কোড অফ ইথিক্স বা ইথিক্যাল কন্ডাক্ট যেটা, সেটা। নেক্সট, এটা অ্যাপ্লিকেবিলিটি। কোড অফ ইথিক্সটা কিভাবে অ্যাপ্লিকেবল হয় বা কিভাবে মানে কারা কারা এটার জন্য রেসপন্সিবল সেই বিষয়টা। তো এখানে প্রভিশনস অফ কোড অফ ইথিক্স আর অ্যাপ্লিকেবল ফর অল অর্গানাইজেশনস অ্যান্ড ইন্টারনাল অডিটর। তাহলে সকল অর্গানাইজেশন এবং ইন্টারনাল অডিটরের জন্য এটা এই কোড অফ ইথিক্সটা অ্যাপ্লিকেবল। সো ইন্টারনাল অডিটরস বলেছে, এখানে একটা চার মার্ক আছে দেখেন, আমি রেখেছি আপনাদের জন্য। সো ইন্টারনাল অডিটরসদের ডেফিনেশনটা কি, মানে ইনক্লুড কারা ইন্টারনাল অডিটরদের মধ্যে? এখানে হতে পারে ইনস্টিটিউট মেম্বার, রিসিপিয়েন্টস অফ ক্যান্ডিডেটস অফ আইআইএ, প্রফেশনাল সার্টিফিকেশন। তো যারা এখানে তো মেম্বারশিপ এমনি নেওয়া যায়, তাই না? মেম্বারশিপ নেওয়া যায়, পাশাপাশি সার্টিফিকেশনটা যখন হয় সেই সার্টিফিকেশন যারা নেয় তাদের জন্য এই যে রিসিপিয়েন্ট অফ ক্যান্ডিডেটস অফ আইআইএ প্রফেশনাল সার্টিফিকেশন, সেটা শুধুমাত্র সিআইএ না, এখানে অনেক আইআইএ অনেকগুলো সার্টিফিকেশন দেয়, সেই সার্টিফিকেশনগুলোও কিন্তু এখানে কনসিডারেবল। Those who performs internal audit services within the definition of internal auditing. So internal auditing এর যে ডেফিনিশনস আছে সেই ডেফিনিশনসের আন্ডারে যারা ইন্টারনাল অডিট সার্ভিস প্রোভাইড করে তাদেরও এই কোড অফ এথিক্সটা অ্যাডহেয়ার করতে হবে। এখানে যে প্রিন্সিপালসগুলো আছে বা রুলসগুলো আছে সেগুলো মেনে চলতে হবে। এটা হচ্ছে কোড অফ এথিক্সের অ্যাপ্লিকেবিলিটি। এখন যদি আমরা ডিটেলে যাই, প্রথমটা আমাদের পিলারটা ছিল হচ্ছে ইন্টিগ্রিটি। ইন্টিগ্রিটিটা কি? The integrity of internal auditor establishes trust and thus provides the basis for reliance on their judgments. তো এখানে দুইটা জিনিস, একটা হচ্ছে যে ট্রাস্টটা, ইন্টারনাল অডিটরের ট্রাস্টটা এস্টাবলিশ করে হচ্ছে ইন্টিগ্রিটি, এবং এটার বেসিসে কি হয়, যে জাজমেন্টটা দেওয়া হয় সেই জাজমেন্টের উপর একটা রিলায়েন্স আসে। ইন্টারনাল অডিটর যে জাজমেন্ট দেয় সেই জাজমেন্টের উপর একটা রিলায়েন্স আছে। সো 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 আমাদের যে ইন্টারনাল অডিট সার্ভিস যারা দিচ্ছি আমরা, তাদেরকে এই জিনিসটা একটু সবসময় আর কি মেনে চলতে হবে। ইন্টিগ্রিটি জায়গা থেকে কখনো বিচ্যুত হওয়া যাবে না, ইন্টিগ্রিটি মেনে চলতে হবে। এই ইন্টিগ্রিটিটা হচ্ছে বাকি যে পিলারগুলো আছে, তিনটা পিলার, সেই তিনটা পিলারের কিন্তু এটা মাথা, এটাকে বলা হয় বলা যায় যে মাদার বা ফাউন্ডেশনও বলা যেতে পারে। এই ইন্টিগ্রিটি না থাকলে ইন্টারনাল অডিটের সকল ধরনের কাজগুলোই ইনভ্যালিড হয়ে যাবে। সো এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট বিষয় যে আপনি যে আপনার প্রতি যে ট্রাস্টের জায়গাটা অর্গানাইজেশনের আছে সেই ট্রাস্টটা আপনি মেনটেন করে চলবেন, ইন্টিগ্রিটির জায়গাটা থেকে বিচ্যুত হবেন না। এখানে আমি বলে দিয়েছি দেখেন যে ইন্টিগ্রিটি ইজ দ্য ফাউন্ডেশন অফ আদার থ্রি কম্পোনেন্টস, অবজেক্টিভিটি, কনফিডেন্সিয়ালিটি অ্যান্ড কম্পিটেন্সি। ইন্টিগ্রিটি ভেরি ইম্পর্টেন্ট। আপনি যত কাজই করেন না কেন, ইন্টিগ্রিটির জায়গা থেকে যদি আপনি বিচ্যুত হন, কেউ যদি আপনার দিকে আঙ্গুল তোলার মতো অপশন পায়, তাহলে কিন্তু আপনার রিপোর্টে কোনো ভ্যালিডিটি নাই, আপনার রিপোর্টকে বিশ্বাসই করবে না। সো আপনার কাজেরও কোনো মূল্যায়ন হবে না। সো ওই জায়গাটাতে খুবই সাবধান থাকতে হবে। ইন্টিগ্রিটি রুলস অফ কন্ডাক্টে কি বলা আছে? রুলস অফ কন্ডাক্টটা হচ্ছে যে একদম স্পেসিফিক কি কি টাস্ক করা যাবে, কি কি করা যাবে না, সেই জিনিসটা বলা আছে রুলস অফ কন্ডাক্টে। আগেরটা হচ্ছে প্রিন্সিপালস, আগে যেটা আমরা এটা দেখে আসলাম এটা হচ্ছে প্রিন্সিপাল। এই যে ইন্টিগ্রিটি যেটা বললাম, ট্রাস্ট অ্যান্ড দাস প্রোভাইডস দ্য বেসিস ফর রিলায়েন্স অন দ্য জাজমেন্ট, এটা হচ্ছে প্রিন্সিপাল। তো প্রিন্সিপালের পরে কি করা যাবে কি করা যাবে না রুলসে বলা আছে। সেই রুলসটাতে কি বলা আছে আমরা একটু দেখি। ইন্টারনাল অডিটরস শ্যাল পারফর্ম ওয়ার্ক উইথ অনেস্টি, ডিলিজেন্স অ্যান্ড রেসপন্সিবিলিটি। একদম স্পেসিফিক, সততার সাথে কাজ করতে হবে, ডিলিজেন্স অ্যান্ড রেসপন্সিবিলিটি এনশিওর করতে হবে। অবজার্ভ দি ল অ্যান্ড মেক ডিসক্লোজার এক্সপেক্টেড বাই ল অ্যান্ড প্রফেশন। লয়ে যা বলা থাকবে সেই অনুযায়ী ডিসক্লোজার করতে হবে। আপনার রিপোর্টে আপনি যা যা ইনফরমেশন ডিসক্লোজ করার কথা বা এক্সপেক্টেড সেই এটা ডিসক্লোজ করতে হবে। এবার প্রফেশনালি যেটা ডিসক্লোজ করার কথা সেটা, প্লাস হচ্ছে লতে যদি কোনো কিছু বলা থাকে সেই অনুযায়ী আপনাকে ডিসক্লোজ করতে হবে ইনফরমেশন। নেক্সট হচ্ছে নট নোয়িংলি বি এ পার্ট অফ ইলিগেল অ্যাক্টিভিটি, মানে ইলিগেল অ্যাক্টিভিটির কোনো পার্ট হওয়া যাবে না। কীভাবে হওয়া যাবে না? নোয়িংলি। সো আপনি না জেনে হয়তো কখনো কোনো কিছু ভুল করে ফেলতে পারেন, ইলিগেল অ্যাক্টিভিটি পার্ট হয়ে যেতে পারেন, কিন্তু জেনে শুনে যাওয়া যাবে না। না জেনে গেলে কিছুটা মাপ পাওয়া যেতেও পারে। অর এঙ্গেজ এনি অ্যাক্টিভিটি দ্যাট ডিসক্রেডিটেবল টু দ্য প্রফেশন, ডিসক্রেডিটেবল, যেটা এমন ধরনের কাজ করা যাবে না যেটা প্রফেশনের জন্য ডিসক্রেডিটেবল। সো এখানে এটা ক্লিয়ার। তারপরে বলা আছে রেসপেক্ট অ্যান্ড কন্ট্রিবিউট টু দ্য লেজিটিমেট অ্যান্ড এথিক্যাল অবজেক্টিভ অফ দি অর্গানাইজেশন। অর্গানাইজেশনের যে অবজেক্টিভ আছে, এথিক্যাল অবজেক্টিভ, সেটাতে কন্ট্রিবিউট করা এবং রেসপেক্ট করা।
আছে না কিছু অর্গানাইজেশনের ইথিক্যাল কিছু প্র্যাকটিস করে বা সেখানে কিছু অবজেক্টিভও থাকে, সে এই করবে ও করবে, তো সেই জায়গাগুলোতে কন্ট্রিবিউট করা, এইটাও কিন্তু ইন্টিগ্রিটির পার্ট। ইন্টিগ্রিটিতে চিফ অডিট এক্সিকিউটিভ বা যে লিড থাকবে অডিটের, তার রেসপন্সিবিলিটিটা কি হবে? সো আমরা এখানে দেখি, প্রমোট এ কালচার অফ ইন্টিগ্রিটি বাই অ্যাক্টিং উইথ ইন্টিগ্রিটি। এটা খুবই ইম্পর্টেন্ট জিনিস, আমি একটু হাইলাইট করে রেখেছি। অডিট এক্সিকিউটিভ যে থাকবে তার ইন্টিগ্রিটিটা সে নিজে প্র্যাকটিস করবে, সে অন্যকে দেখাবে, ডেমনস্ট্রেট করবে মেইনলি। এখানে হচ্ছে ডেমনস্ট্রেশনটা দরকার অডিট এক্সিকিউটিভের কাছ থেকে, যাতে করে অন্যরা তাকে ফলো করতে পারে। সো প্রমোট এ কালচার অফ ইন্টিগ্রিটি বাই অ্যাক্টিং উইথ ইন্টিগ্রিটি অ্যান্ড অ্যাডহিয়ারিং টু দ্য কোড অফ এথিক্স। কোড অফ এথিক্সের যতগুলো যে প্রিন্সিপালসগুলো আছে, রুলস অফ কন্ডাক্ট আছে, সেই জিনিসগুলোকে অ্যাডহেয়ার করা এবং সেটা মেনে চলা, অন্যদেরকে দেখানো বাই এক্সাম্পল। হ্যাঁ, প্রমোট বাই এক্সাম্পল, এই টাইপের হতে হবে অ্যাটিটিউডকে। এরপরে হচ্ছে এস্টাবলিশড পলিসিস অ্যান্ড প্রসিডিউর টু গাইড দি ইন্টারনাল অডিট অ্যাক্টিভিটি। সো প্রথমেই এই জিনিসগুলো এনশিওর করতে হবে, একটা অডিট ম্যানুয়াল ডেভেলপ করা, সেখানে এসওপি থাকতে পারে, ডিটেল প্রসিডিউর থাকতে পারে যে অডিটরটা কীভাবে কাজ করবে। সো এরকম এই জিনিসগুলো চিফ অডিট এক্সিকিউটিভকে করতে হবে, যাতে করে অডিটররা এই সমস্ত বিষয় থেকে বিচ্যুত না হয়, মানে একটা লাইনের মধ্যে রাখা, কারণ অডিটরদেরকে তো সবাই ফলো করে, তাই না? সো ওইটা চিফ অডিট এক্সিকিউটিভের রেসপন্সিবিলিটি ইন্টিগ্রিটি পার্সপেক্টিভ থেকে। আরেকটা কি আছে, এমফাসিস দ্য ইম্পর্টেন্স অফ ইন্টিগ্রিটি বাই প্রোভাইডিং ট্রেনিং অ্যান্ড ডেমনস্ট্রেট ইন্টিগ্রিটি অ্যান্ড আদার ইথিক্যাল প্রিন্সিপালস ইন অ্যাকশন। সেইখানে এই যে আমি উল্লেখ আবার করে দিয়েছি যে ডেমনস্ট্রেট ইন্টিগ্রিটি, শুধু ইন্টিগ্রিটি না, অন্যান্য যে ইথিক্যাল প্রিন্সিপালস আছে সেগুলোও ডেমনস্ট্রেট করতে হবে চিফ অডিট এক্সিকিউটিভকে, যাতে করে তাকে দেখে অন্যরা শেখে এবং সেটা প্র্যাকটিস করে। এবং আরেকটা জিনিস এখানে উল্লেখযোগ্য, এখানে হচ্ছে প্রোভাইড ট্রেনিং, ইন্টিগ্রিটি বিষয়ে বা অন্যান্য যে ইথিক্যাল প্র্যাকটিস বিষয়ে ট্রেনিং প্রোভাইড করতে হবে। যারা অডিটর থাকবে বা তার ডিপার্টমেন্টে যারা লোকবল যেটা থাকবে তাদেরকে এই বিষয়গুলো নিয়ে ট্রেন আপ করতে হবে, যাতে করে এই প্র্যাকটিস করে তারা। ইন্টিগ্রিটিতে বিহেভিয়ার কিছু আছে, যে কি কি বিহেভিয়ারগুলো এক্সপেক্টেড এবং কি কি বিহেভিয়ারগুলো আনএক্সপেক্টেড, সেই জিনিসগুলো আমরা নিয়ে আলোচনা করব। এইখানে আমরা শুধু আলোচনা করব যে ইলিগেল না, বাট এটা ডিসক্রেডিটেবল টু দ্য প্রফেশন, এই সমস্ত বিহেভিয়ার নিয়ে একটু আলোচনা করব। কি কি করতে হবে সেটা নিয়ে তো অনেক আলোচনা হয়েছে বা অনেক আলোচনা ইন ফিউচারে করবো, বাট কি কি করা যাবে না সেটা নিয়ে একটু আলোচনা করি। এখানে প্রথম যে বিষয়টা আছে, বুলিং, হ্যারাসিং অর ডিসক্রিমিনেটরি বিহেভিয়ার। কাউকে ওই যে পোক করা বা বুলিং করা, হ্যারাস করা বা একটু ডিসক্রিমিনেশন করা, বিভিন্ন ইয়েতে রেস হতে পারে, ইথনিসিটি হতে পারে, এই সমস্ত বিষয় নিয়ে, এগুলো কোনো বিষয় নিয়ে ডিসক্রিমিনেশন করা যাবে না, মানে অ্যাটলিস্ট ইন্টারনাল অডিটর এই জায়গাগুলোতে যাবে না, করবে না। তারপর ফেসিং টু অ্যাকসেপ্ট রেসপন্সিবিলিটি ফর মেকিং মিস্টেক্স। অনেক সময় অনেক ভুল হয়ে যায়, ভুল করে ফেলে, অডিটর ভুল করে ফেলে, তো সেটাকে ঢাকার জন্য অন্যভাবে অন্য কোনো ওয়ে ইউজ করা যাবে না, জাস্ট মেনে নিতে হবে। যদি ভুল করে থাকেন তাহলে মেনে নিতে হবে যে আপনি এটা ভুল করেছেন, অথবা আপনার ভুলের জন্য অন্য কাউকে দোষারোপ করা যাবে না, আপনার ভুলের জন্য আপনি রেসপন্সিবল। তো ওই রেসপন্সিবিলিটি অ্যাকসেপ্ট করার মানসিকতা থাকতে হবে। এখানে ফেল করলে সেটা হচ্ছে আপনার ডিসক্রেডিটেবল টু দ্য প্রফেশন। ইস্যুইং ফলস রিপোর্ট অর পারমিটিং আদার্স টু ডু সো, এইটাও কিন্তু ডিসক্রিমিনেবল। আপনি ফলস রিপোর্ট দিবেন না, কিংবা অন্য কাউকে সেটা করতেও দিবেন না। লাইং, মিথ্যা বলা একেবারেই উচিত না, মিথ্যা বলা যাবে না, কোনো ইস্যুতেই মিথ্যা বলা যাবে না, নিজের ভালোর জন্য না, কিংবা নিজের ভালো না বা অন্য কোনো কিছু কোনো উদ্দেশ্যেই মিথ্যা বলা যাবে না। আপনি যেটা দেখেছেন আপনি সেটাই বলবেন, রিপোর্টে বলবেন অথবা ম্যানেজমেন্টকে ইনফর্ম করবেন, মিথ্যা কথা একেবারেই বলা যাবে না। ডিসিপ্টিভ, ফলস আর মিসলিডিং ক্লেম অ্যাবাউট ওয়ান্স কম্পিটেন্সি, যখন আপনি কোনো ক্লায়েন্ট নিয়ে অথবা ম্যানেজমেন্ট লেভেলের স্টাফ নিয়ে কোনো রিপোর্ট করবেন, কখনোই ফলস কোনো ইনফরমেশন দেওয়া যাবে না, অথবা মিসলিডিং কোনো ক্লেম করা যাবে না, যে কেউ কাজে পারছে না, কাজে ভালো না, সে এই কাজটা করতে পারে না, এরকম কথা যখন বলবেন তখন কিন্তু আপনাকে প্রয়োজনীয় এভিডেন্স সহকারে বলতে হবে, মিথ্যা কথা বলা যাবে না, ফলস বলা যাবে না। মিনিমাইজিং, কাউন্সিলিং অর অমিটিং অবজারভেশনস অর আনস্যাটিসফ্যাক্টরি কনক্লুশনস ফ্রম এঙ্গেজমেন্ট রিপোর্ট। এটা মানে এই যে মিনিমাইজিং, কাউন্সিলিং আর অমিটিং যে অবজারভেশন, এটা কিন্তু খুবই খারাপ একটা অডিটরদের জন্য, খুবই খুবই ব্যাড বিহেভিয়ার, বা আমরা যদি বলি যে এটা খুবই ডিসক্রেডিটেবল টু দি প্রফেশন। এটা কখনোই করা যাবে না, আপনি যা ফাইন্ড আউট করেছেন সেই জিনিসটাই দিবেন। আর এখানে মিনিমাইজ করা, কারোর সাথে আপনার ভালো সম্পর্ক, তাকে আপনি ছাড় দিচ্ছেন, এই জিনিসগুলো করা যাবে না। বা কেউ আপনাকে কোনো ঘুষ দিয়েছে, কোনো কিছু কোনো হেল্প করেছে, তার তার জন্য তাকে আপনি ছাড় দিচ্ছেন, এই জিনিসগুলো অ্যাভয়েড করতে হবে।
নন কমপ্লায়েন্স উইথ দি স্ট্যান্ডার্ড অর আইপিপিএফ, এই যে নন কমপ্লায়েন্সগুলোও কিন্তু আপনার ডিসক্রেডিটেবল হবে। আপনার যে বিহেভিয়ার সেটা প্রফেশনের প্রতি যে এক্সপেক্টেড বিহেভিয়ার সেটা ডিসক্রেডিটেবল হবে। অ্যান্ড ওভারলুকিং ইলিগাল অ্যাক্টিভিটিস, ইলিগাল অ্যাক্টিভিটিস যদি হয়ে থাকে আপনি যে অডিট সার্ভিস দিচ্ছেন সেখানে বা এঙ্গেজমেন্ট সার্ভিস দিচ্ছেন সেইখানে যদি কোনো ইলিগাল অ্যাক্টিভিটিস হয়ে থাকে তাহলে সেটাকে অবশ্যই সামনে নিয়ে আসতে হবে, ওভারলুক করার কোনো সুযোগ নাই। যদি সেটা আপনার দেখার বাইরে চলে যায় বা স্যাম্পলের বাইরে চলে যায় সেটা আলাদা বিষয়, বাট যদি কোনো ইলিগাল অ্যাক্টিভিটি আপনার নজরে আসে সেটাকে ওভারলুক করা যাবে না। সো এই সমস্ত বিষয়গুলো মেনে চলতে হবে, ফার্স্ট কথা। নেক্সট আমাদের যে পিলারটা ছিল বা প্রিন্সিপাল সেটা অবজেক্টিভিটি প্রিন্সিপাল। সো এইখানে এটা খুবই ফ্রিকুয়েন্টলি টেস্টেড একটা টপিক, পরীক্ষাতে এই বিষয়টা নিয়ে অনেক কোশ্চেন আসে। সো আপনারাও এটাতে একটু বেশি ফোকাস দিবেন, অবজেক্টিভিটি। তো এইখানে যে বিষয়গুলো খুব ইম্পর্টেন্ট সেটা আমরা একটু এখানে আলোচনা করব। এই জায়গাগুলোতে আপনি যদি একটু দেখেন ভিডিওটা, পাশাপাশি আপনি যদি নিজে স্টাডি করেন তাহলে হয়তো আপনার এটা আরো ক্লিয়ার হয়ে যাবে। So internal auditor exhibits the highest level of professional activity in gathering, evaluating, and communicating information about the activity or process being examined. So এখানে প্রফেশনাল হইতে হবে, অনেক বেশি হাইয়েস্ট লেভেল অফ প্রফেশনাল অবজেক্টিভিটি হতে হবে। সো ইন্টারনাল অডিটরে ওই জায়গাটাতে মানে প্রফেশনালি আর কি সব কিছু প্রফেশনালি হ্যান্ডেল করতে হবে। এখানে ইন্টারনাল অডিটর একটা ব্যালেন্স অ্যাসেসমেন্ট করবে, যতগুলো সার্কামস্টেন্সেস থাকবে আপনার যে অডিট এঙ্গেজমেন্ট থাকবে সেখানে আপনার যে স্যাম্পল থাকবে সেই সমস্ত বিষয়গুলো সব কিছু মিলে একটা ব্যালেন্স অ্যাসেসমেন্ট করবেন, এবং সেখানে কোনো আনডিউলি ইনফ্লুয়েন্স হওয়া যাবে না, অন্য কারো ইন্টারেস্টে বা নিজের ইন্টারেস্টের জন্য আনডিউলি ইনফ্লুয়েন্স হওয়া যাবে না। আপনার বন্ধু আছে, আপনার খুব পরিচিত ফ্রেন্ড আছে, অথবা আপনার কলিগের সাথে খুব ভালো সম্পর্ক, সেইটা আপনি অডিট করতে গিয়েছেন, সেখানে যে তাকে ছাড় দিবেন সেই রকম কোনো সুযোগ নাই। সেটাই হচ্ছে আপনার অবজেক্টিভিটির যে প্রিন্সিপাল সেটা কিন্তু এনশিওর করতে হবে। অবজেক্টিভিটি যদি আপনি এনশিওর করেন তাহলে ওই জায়গাগুলোতে ছাড় দেওয়ার কোনো সুযোগ নাই। সো অবজেক্টিভিটির যে রুলস অফ কন্ডাক্ট সেখানে কিন্তু ক্লিয়ার কাট বলা আছে যে ইন্টার্নাল অডিটর শ্যাল নট পার্টিসিপেট ইন এনি অ্যাক্টিভিটি অর রিলেশনশিপ দ্যাট মে ইম্পেয়ার অর বি প্রিজিউম টু ইম্পেয়ার দ্যার আনবায়াসড অ্যাসেসমেন্ট। এখানে 2-3টা জিনিস একদম মাথায় গেঁথে রাখতে হবে যে নট পার্টিসিপেট এনি অ্যাক্টিভিটি অর রিলেশনশিপ যেটা আনবায়াসড যে অ্যাসেসমেন্ট সেটাকে হ্যাম্পার করবে অথবা ইম্পায়ার করবে। এটা তো ক্লিয়ার যে আনবায়াসড অ্যাসেসমেন্ট দিতে হবে অডিটরকে, সেটা যেভাবেই হোক না কেন, সেখানে কোনোভাবেই এটাকে মানে কোনো মানে বায়াস হওয়ার কোনো সুযোগই নাই। তারপরে the participation includes those activities or relationship that may be in conflict with the interest of the organization. So এখানে কনফ্লিক্ট অফ ইন্টারেস্টটা একটু ইম্পর্টেন্ট বিষয়। আপনার যদি কোনো কনফ্লিক্ট অফ ইন্টারেস্টের কোনো ইস্যু থাকে তাহলে কিন্তু ওটাকে আপনাকে এড়িয়ে চলতে হবে। হ্যাঁ, সো কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট থাকলে সেটা ডিসক্লোজও করতে হবে। অনেক অর্গানাইজেশনে কনফ্লিক্ট অফ ইন্টারেস্টের পলিসি থাকে, সেই পলিসিগুলো মেনে চলা এটা কিন্তু ইন্টারনাল অডিটরের একটা ইম্পর্টেন্ট একটা কাজ। সো এখানে যদি আমরা অবজেক্টিভিটি রুলস অফ কন্ডাক্টের যে 1 নম্বর রুলস, এই যে এটাতে যদি আমরা উদাহরণের কথা বলি, উদাহরণ হিসেবে আমরা কি বলতে পারি? এখানে যেটা বলেছে যে নট পার্টিসিপেট ইন এনি অ্যাক্টিভিটি অর রিলেশনশিপ টু মানে যেটা হচ্ছে আপনার আনবায়াসড অ্যাসেসমেন্টকে ইম্পেয়ার করবে, এটার মানে জন্য এক্সাম্পল কি হতে পারে? ধরেন কিছু আপনার সার্টেন ডিলিংস হতে পারে অডিটরের, যেটা কমার্শিয়াল প্রপার্টি নিয়ে হতে পারে ডিলিং, যেটা অর্গানাইজেশনের সাথেও আছে, এই ধরনের যেখানে কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট থাকতে পারে, এই ধরনের ডিলিংসে যাওয়া যাবে না। সেকেন্ড কথা হচ্ছে যে অর্গানাইজেশনের সাথে কোনো ধরনের সার্ভিস অথবা গুডস সেলস এই টাইপের কোনো কিছুতে যাওয়া যাবে না, যেটা কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট রিলেটেড। হ্যাঁ, যেটা আপনার দেখা গেলো যে আপনি প্রোভাইড করতেছেন, আবার আপনি ওই সেলস ডিপার্টমেন্ট বা প্রকিউরমেন্ট ডিপার্টমেন্টটা অডিট করতে গিয়েছেন, সো ওইখানে কিন্তু আপনার আনবায়াসড অ্যাসেসমেন্টটা হবে না। সো এটা একটু এড়িয়ে চলতে হবে। আরেকটা হতে পারে যে আপনি পার্টিসিপেশন ইন নন পাবলিক সার্ভিস অর্গানাইজেশনস, এই যে এটা হচ্ছে আপনার মেবি অ্যালাউড। আরেকটা কি হতে পারে? আরেকটা হতে পারে যে ফ্যামিলি মেম্বার আছে, এরকম কোনো ফ্যামিলি মেম্বার অথবা ফ্রেন্ড আছে এরকম কোনো ডিপার্টমেন্টে আপনি অডিটে যাওয়া। আপনার যদি ওরকম কোনো কিছু থাকে, দেখা গেল যে আপনি একটা মাল্টিন্যাশনাল অর্গানাইজেশন আছেন, এখানে বিভিন্ন ডিপার্টমেন্ট আছে, সেখানে হয়তো আপনার কোনো খুব পরিচিত কেউ আছে, অথবা আপনার কলেজ ফ্রেন্ড, ইউনিভার্সিটির ফ্রেন্ড আছে, তো ওই সমস্ত বিষয়গুলো আগেই ডিসক্লোজ করে দেওয়া এবং সেখানে অডিটে না যাওয়া, এইগুলো কিন্তু মেনে চলতে হবে।
আবার একটা এরকম হতে পারে যে আপনি একটা কাজ করছেন, সেই কাজের জন্য একটা কাজ শেষ করার জন্য কাজে খুব ভালো করেছেন সেটার জন্য কোনো বোনাস নেওয়া বা কোনো কিছু নেওয়া। সো অডিটর এইটাও করা যাবে না, এই জিনিসগুলো মেনে চলতে হবে। মানে বোনাসটা হতে পারে যে ইয়ারলি পারফরমেন্সের উপরে হতে পারে, বাট কোনো পার্টিকুলার এঙ্গেজমেন্ট ভালো করেছেন সেই জন্য যে বোনাস নেবেন, এইটা অডিটর অ্যাকসেপ্ট করা উচিত না। আরেকটা যে বিষয়টা খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে যে আপনি ধরেন মানে ম্যানেজমেন্ট রেসপন্সিবিলিটি পালন করে আসছেন। ধরেন অনেক অর্গানাইজেশন এমন প্র্যাকটিস করে যে ফাইন্যান্সে আছে, ফাইন্যান্স থেকে অডিটে ট্রান্সফার করে দিয়েছে। এখন আপনি দেখা গেলো যে 2023 সালে ফাইন্যান্সে ছিলেন, এখন 24-এ এসে আপনি অডিটে জয়েন করেছেন। এখন অডিটে জয়েন করার পরে এখন ওই ফাইন্যান্সের যে ফাংশনটা আপনি দেখতেন ওইখানে আপনাকে 24 সালে আবার অডিটে পাঠানো হয়েছে। তাহলে কি হবে? আপনি আপনার অ্যাক্টিভিটি অডিট করতে গেলেন। তো এইটা তো আসলে আপনি আনবায়াসড অ্যাসেসমেন্ট কখনোই করতে পারবেন না, তাই না? আপনার অ্যাক্টিভিটি আপনি যদি সেখানে যদি কোনো লুপহোল থাকে সে কিন্তু আপনি বলবেন না। তো ওই জিনিসগুলো অ্যাভয়েড করে চলতে হবে, ওই সমস্ত জায়গায় অডিটে যাওয়া যাবে না। এটা মেনটেন করতে হবে। এটা এখানে যে রুলসটা বলা আছে যে 1 বছরের মধ্যে, অ্যাটলিস্ট 1 বছরের পরে হলে সেক্ষেত্রে হয়তো বা যাওয়া যেতে পারে। 1 বছরের মধ্যে আপনি কোনো অ্যাক্টিভিটি করে আসেন সেখানে আপনি এটা যাওয়া যাবে না। রুলস অফ কন্ডাক্ট যেটা 2 আছে যে নট অ্যাকসেপ্ট এনিথিং দ্যাট মে ইম্পেয়ার অর বি প্রিজিউম টু ইম্পেয়ার দেয়ার প্রফেশনাল জাজমেন্ট। সো কোনো কিছু আপনার যে আপনি যে প্রফেশনাল জাজমেন্ট দিবেন সেই জাজমেন্টটা ইম্পেয়ার হতে পারে এরকম, বা প্রিজিউম টু ইম্পেয়ার হতে পারে এরকম কোনো কোনো কিছু অ্যাকসেপ্ট করা যাবে না। আপনার ক্লায়েন্ট থেকে হোক বা যে কোনো কারো কাছ থেকে হোক, এটা অ্যাকসেপ্ট করা যাবে না। সো এটাতে যদি এক্সাম্পল বলি আমরা, এটা হতে পারে যে কোনো একটা কাজে গিয়েছেন আপনি, আপনার ক্লায়েন্ট আপনাকে কোনো গিফট করেছে যেটা ম্যাটেরিয়াল ভ্যালু হতে পারে, অথবা কোনো ভালো রেস্টুরেন্টে খুব দামি খাবার খাইয়েছে, স্পেশাল ট্রিটমেন্ট দিয়েছে। হ্যাঁ, সো এইখানে অনেক অর্গানাইজেশনে অনেক রকমের প্র্যাকটিস হয়। সো আপনার অর্গানাইজেশনে যদি এরকম কোনো স্পেসিফিক পলিসি থাকে যে এটা করা যাবে করা যাবে না, কত টাকার উপরে ভ্যালুগুলো অডিটর অ্যাকসেপ্ট করতে পারবে, এরকম পলিসি থাকলে সেই পলিসিগুলো মেনটেন করে চলা। পাশাপাশি আপনার এই এই যে এটা কোনো কোনো জায়গায় যখন ডিফাইন করা থাকবে না তখন নিজেকে জাজমেন্ট দিয়ে দেখতে হবে যে আসলে আপনি যে ভ্যালুর যে গিফটটা নিচ্ছেন বা অথবা আপনি যে ইয়েটা নিচ্ছেন, সুবিধাটা নিচ্ছেন ক্লায়েন্টের কাছ থেকে, সেটা আসলে আপনার জাজমেন্টটাকে ইম্পেয়ার করতে পারে কিনা, বা আপনি মানসিকভাবে বা তার প্রতি মানবিক হয়ে যাবেন কিনা, ওই জিনিসটা একটু খেয়াল রাখতে হবে যেন আপনার প্রফেশনাল জাজমেন্টটা ইম্পেয়ার না হয় আর কি। ওইটা খেয়াল রাখতে হবে। আরেকটা হচ্ছে যে যেটা আছে থার্ড, যেটা ডিসক্লোজ অল ম্যাটেরিয়াল ফ্যাক্টস নোন টু দেম। মানে নোন টু দেম বলতে অডিটরের কাছে যত ম্যাটেরিয়াল ফ্যাক্ট থাকবে সেগুলোকে ডিসক্লোজ করা। যদি ডিসক্লোজ না করা হয় তাহলে যদি সেটা আপনার ডিসিশন মেকিং বা অন্যান্য বিষয়গুলোকে রিপোর্টটাকে ডিস্টোর্ট করে তাহলে কিন্তু এটা ভায়োলেট হবে। হ্যাঁ, তো ডিসক্লোজ করো অল ম্যাটেরিয়াল ফ্যাক্টস নোন টু দেম দ্যাট ইফ নট ডিসক্লোজ মে ডিস্টোর্ট দ্য রিপোর্টিং অফ অ্যাক্টিভিটিস আন্ডার রিভিউ। সো মানে আপনি যেখানে অডিটে গিয়েছেন সেইখানে যদি কোনো ম্যাটেরিয়াল ফ্যাক্ট থাকে যেটা আপনি ডিসক্লোজ করলেন না, বাট ম্যানেজমেন্ট ডিসিশন মেকিং এটা প্রবলেম তৈরি করলো, তখন কিন্তু এটা আপনার জন্য প্রবলেম, অডিটরের জন্য প্রবলেম। সো ম্যাটেরিয়াল ফ্যাক্ট হলে সেটাকে ডিসক্লোজ করতে হবে যেন ম্যানেজমেন্ট সেই বেসিসে ডিসিশন মেক করতে পারে। সো এইখানে আমরা যদি এক্সাম্পল বলি, এক্সাম্পলগুলো কি হতে পারে যে ধরেন আপনার একটা খুব ইম্পর্টেন্ট ইনফরমেশন আপনি মানে হাইড করে গেলেন বা কমিউনিকেট করলেন না চিফ অডিট এক্সিকিউটিভকে ইন্টারনাল অডিটর হিসেবে। তো এই ধরনের বিষয়গুলো হতে পারে। অথবা আপনি ফাইনাল এঙ্গেজমেন্ট কমিউনিকেশনের ক্ষেত্রে কোনো ম্যাটেরিয়াল ফ্যাক্টকে আপনি ডিস্টর্টলি মানে দিলেন, ডিস্টর্ট করলেন না, ডিস্টর্ট করে আর কি প্রকাশ করলেন, এই জিনিসটা হতে পারে। অথবা কোনো ইনফরমেশন আপনি ড্রাফটে নিয়ে আসছেন উইদাউট এনি জাজমেন্ট অথবা জাস্টিফিকেশন, আপনি সেখানে ফাইনাল কমিউনিকেশন থেকে সেটাকে বাদ দিয়ে দিলেন উইদাউট এনি জাস্টিফিকেশন। আমি এমনিতে ওটা বললাম একটু ফোকাস দিয়েছি, উইদাউট এনি জাস্টিফিকেশন। জাস্টিফিকেশন যদি থাকে সেটা হইতে পারে বিভিন্ন ইস্যু হতে পারে, যেটা হয়তো অডিটর হিসেবে আপনার কাছে মনে হয়েছে বাট ম্যানেজমেন্ট লেভেলে সেটার আলাদা ব্যাখ্যা আছে এবং সেটা লজিক্যাল। সো ওই জিনিসগুলো কিন্তু কনসিডারেশন নিয়ে আসতে হবে। সো এইটা হচ্ছে আমাদের অবজেক্টিভিটি রুলস অফ কন্ডাক্ট ছিল, 3টা কন্ডাক্ট। নেক্সট যে পিলার সেটা হচ্ছে কনফিডেন্সিয়ালিটি। কনফিডেন্সিয়ালিটিটা কি? ইন্টারনাল অডিটর্স রেসপেক্ট দ্য ভ্যালু অ্যান্ড ওনারশিপ অফ ইনফরমেশন দে রিসিভ and do not disclose information without appropriate authority unless there is a legal or professional obligation to do so. এখানে ক্লিয়ার যে আপনি যে ইনফরমেশনটা গ্যাদার করবেন আপনার কাজ করতে গিয়ে, এঙ্গেজমেন্টে গিয়ে, সেই ইনফরমেশনের ভ্যালুটাকে রেসপেক্ট করতে হবে, ইনফরমেশনের ওনারশিপটাকে রেসপেক্ট করতে হবে। আপনি যখন কোনো ইনফরমেশন গ্যাদার করবেন সো ওই ইনফরমেশনের ওনারশিপটাও আপনাকে নিতে হবে। ওই ইনফরমেশন যেন
বেহাত না হয়ে যায়, অন্য কোনো পার্টির কাছে না পড়ে যায় যেটা অর্গানাইজেশনের জন্য ক্ষতিকর হবে, তো ওইরকম ওই জিনিসটা কিন্তু এনশিওর করতে হবে। এখানে ক্লিয়ারলি বলা আছে যে অ্যাপ্রোপ্রিয়েট অথরিটির যদি ইয়ে না থাকে, আহ, মানে অ্যাপ্রোপ্রিয়েট অথরিটির যদি অ্যাপ্রুভাল না থাকে তাহলে সেটা ডিসক্লোজ করা যাবে না, তাই না? সো কিছু 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 অর্গানাইজেশনে কিন্তু এটা পলিসিই থাকে, ইনফরমেশন সিকিউরিটি পলিসি থাকে, সেখানে কিন্তু এটা স্পেসিফিকলি বলা থাকে যে আসলে কোন কোন ইনফরমেশনগুলো কোথায় প্রকাশ করা যাবে, অথবা কে এটার জন্য দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি। সো এইটা মেনে চলাটা অডিটরেরও একটা গুরু দায়িত্ব, যে কাউকে না জানিয়ে অথবা অ্যাপ্রুভাল অথরিটির কাছে অ্যাপ্রুভাল না নিয়ে সেটাই ডিসক্লোজ না করা। যদি কোনো সেখানে প্রফেশনাল অথবা লিগ্যাল অব্লিগেশন থাকে তাহলে হয়তো সেটা করা যেতে পারে। দেখা গেলো যে আপনার কোনো ক্রিমিনাল কেস হয়েছে যেখানে পুলিশ বা পুলিশ স্টেশন থেকে আপনার কাছ থেকে ইনফরমেশন চেয়েছে, সেখানে আপনি ইনফরমেশন দিতে পারেন। বাট সেক্ষেত্রেও যারা অর্গানাইজেশনের গুরুত্বপূর্ণ দায়িত্বে আছে বা ইনফরমেশনের দায়িত্বে আছে, রাইট টু ইনফরমেশন বা এই জাতীয় দায়িত্বে আছে তথ্য কর্মকর্তা, তাদের কাছ থেকে এটা একটু কথা বলে নেওয়া, অথবা লিগ্যাল কাউন্সিল যদি কেউ থাকে তার সাথে একটু কথা বলে নেওয়া, যাতে যেন পরবর্তীতে কোনো প্রবলেমে না পড়েন। সো কনফিডেন্সিয়ালিটি রুলস অফ কন্ডাক্টে কি বলা আছে? শ্যাল বি প্রুডেন্ট ইন দি ইউজ অ্যান্ড প্রোটেকশন অফ ইনফরমেশন অ্যাকর্ডিং দি কোর্স অফ দেয়ার ডিউটিস। এই প্রুডেন্ট কথাটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আপনি যে ইনফরমেশনটা গ্যাদার করছেন সেটার ইউজ এবং প্রোটেকশনের ক্ষেত্রে আপনাকে খুবই সতর্কতা অবলম্বন করতে হবে। আপনি এমন কোনো কাজে সেটাকে ব্যবহার করবেন না যেটা আপনার পার্সোনাল গেইন দেয়, অথবা অন্য কোনো পারপাজে ইউজ করা, এইটা কিন্তু করা যাবে না। এখানে পরেরটাতে কিন্তু স্পেসিফিকলি সেই কথাই বলা আছে, শ্যাল নট ইউজ দ্য ইনফরমেশন ফর এনি পার্সোনাল গেইন অর ইন এনি ম্যানার that would contrary to the law or detrimental to legitimate and ethical objectives of the organization. তো এখানে খুবই ক্লিয়ার যে পার্সোনাল গেইনে করা যাবে না, অথবা এমন কোনো বিষয় মানে এমন কোনো উদ্দেশ্যে করা যাবে না যেটা অর্গানাইজেশনের যে অবজেক্টিভ আছে সেই অর্গানাইজেশন অবজেক্টিভটাকে হ্যাম্পার করে অথবা ডিস্টার্ব করে আর কি। সো এইটা কিন্তু মেনে চলতে হবে অডিটর হিসেবে সবাইকে। কনফিডেন্সিয়ালিটির ক্ষেত্রে কিছু প্রিকশনস আছে অডিটরের জন্য। সেই প্রিকশনসগুলো কি কি আমরা একটু দেখি। অ্যাডহেয়ার টু দি অর্গানাইজেশনস ইনফরমেশন সিকিউরিটি পলিসি। অর্গানাইজেশনের যেটা ইনফরমেশন সিকিউরিটি পলিসি থাকবে, যেটা আমি অলরেডি বলে আসলাম, সেই ইনফরমেশন সিকিউরিটি পলিসিটাকে মেনে চলতে হবে। সেখানে যেভাবে বলা আছে সেইভাবে ইনফরমেশনের সিকিউরিটি এনশিওর করতে হবে। সেকেন্ড বলা আছে যে কালেক্ট অনলি দ্য ডাটা রিকোয়ার্ড অ্যান্ড ইউজ ইট অনলি ফর দ্য অডিট এঙ্গেজমেন্ট পারপাস। মানে কি, মানে হচ্ছে যে আপনি যে এঙ্গেজমেন্টে গিয়েছেন সেই এঙ্গেজমেন্টের জন্য যে এঙ্গেজমেন্ট অবজেক্টিভটা আছে সেই অবজেক্টিভ ফুলফিল করতে যতটুকু আপনার ইনফরমেশন দরকার ঠিক ততটুকুই আপনি নেন। এর বাইরে ইনফরমেশন তো আপনার ওই এঙ্গেজমেন্টের জন্য দরকার নাই। সো অডিটর হিসেবে ওইটাই কিন্তু মেনে চলা, যে আপনার যতটুকু দরকার ডাটা সেই ডাটাটা নেন এবং সেটা ওই এঙ্গেজমেন্ট পারপাসেই শুধুমাত্র ইউজ করেন। দেখা গেলো যে আপনি কোনো এইচআর অডিটে গিয়েছেন, এইচআর অডিট করতে গিয়ে আপনার হয়তো বা স্টাফদের ইনফরমেশন নিয়েছেন, এই স্টাফদের ইনফরমেশন বা পার্সোনাল ফাইল দেখতে গিয়ে কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশন আপনি পেয়ে গিয়েছেন আপনার কলিগ অথবা অন্য কারো, এবং সেটাকে আপনি বিভিন্নভাবে তাকে হেয় করার জন্য ইউজ করছেন। এটা কিন্তু একদম প্রোহাইবিটেড, এটা করা যাবে না। সো আপনি যদি এই অডিট পারপাসে গিয়ে যদি জেনেও যান কোনো ইনফরমেশন, সেটা নিজের মধ্যেই রাখতে হবে। এটা কনফিডেন্সিয়ালিটিটা মেনটেন করতে হবে। এরপরে কি করতে হবে, ডাটা এনক্রিপশন ইউজ করা যেতে পারে, ইমেল ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে রেস্ট্রিকশন করা যেতে পারে, অথবা ফিজিক্যাল অ্যাক্সেস কন্ট্রোল করা যেতে পারে। ধরেন আপনি কোনো অডিটর হিসেবে আপনি অনেক ডাটা তো বা অনেক ইনফরমেশন, অনেক ডকুমেন্ট কালেক্ট করেন, সেই সমস্ত বিষয়গুলো ওয়ার্কিং ফাইলে মেনটেন করেন, সেই ফাইলগুলো বা পার্মানেন্ট ফাইলেও হতে পারে। সো সেই ফাইলগুলো কীভাবে মেনটেন করবেন সেটা কিন্তু আপনাকে এনশিওর করতে হবে যে তার সিকিউরিটিটা যেন ঠিক থাকে, সেটা যেন সবার জন্য অ্যাভেলেবেল না হয়ে যায়, সবাই যেন সেখানে অ্যাক্সেস করতে না পারে। অথবা আপনি আপনার কম্পিউটারে কোনো ইনফরমেশন রেখেছেন, সেই ইনফরমেশনের জন্য সবার কাছে অ্যাভেলেবল না হয়ে যায়। অনেক অর্গানাইজেশন কি করে যে একটা কমন শেয়ারিং কোনো প্ল্যাটফর্ম ইউজ করে, তাই না? সেখানে অনেক ফাইল রেখে দেয়, অনেক অডিটর অনেক জায়গায় দেখেছি আমি যে একটা শেয়ারিং প্ল্যাটফর্ম ইউজ করে সেখানে রেখে দেয় যেটা সবার জন্য অ্যাভেলেবল। এই জিনিসটা করা যাবে না। অডিটরের ইনফরমেশন ইজ ভেরি কনফিডেন্সিয়াল, সেই কনফিডেন্সিয়ালিটিটা কিন্তু এনশিওর করতে হবে। তো নেক্সট যে ইস্যুটা সেটা হচ্ছে এলিমিনেট কপিজ অফ ডাটা হোয়েন ইট ইজ নো লঙ্গার নিডেড। এটার মিনিং হচ্ছে যে আমরা অডিটররা যখন বিভিন্ন এঙ্গেজমেন্টে গিয়ে বিভিন্ন যে ইনফরমেশনগুলো কালেক্ট করি অথবা ডকুমেন্ট কালেক্ট করি এভিডেন্স হিসেবে, সো সেটার কোনো কপি যদি আমাদের কাছে থেকে থাকে, সেটা এঙ্গেজমেন্ট পারপাস শেষ হওয়ার পরে সেটাকে
এলিমিনেট করে দেওয়া। এনগেজমেন্ট পারপাস শেষ হয়ে যাওয়ার ক্ষেত্রে সেক্ষেত্রে একটা ইস্যু থাকে যে আসলে অডিটের ক্ষেত্রে ডকুমেন্টগুলো কতদিন মেনটেন করতে হবে। ধরেন ৫ বছর আপনার অর্গানাইজেশনের পলিসি আছে যে ৫ বছর অথবা ৬ বছর আপনি মেনটেন করবেন। সো ওইটা ৫ বছর ৬ বছর মেনটেন করতে হবে। তারপরে আপনি সেই কপিগুলো এলিমিনেট করে দিতে হবে যেন ওটা অন্য কারো কাছে না যায় অথবা অন্য কেউ এটাকে ইউজ করতে না পারে। নেক্সট যে ইস্যুটা আছে, নেভার ইউজ দ্য ইনফরমেশন ফর পার্সোনাল গেইন, শুড নট ইউজ ইনসাইডার ইনফরমেশন ইন পারচেজিং অর সেলিং স্টকস। তাহলে এখানে কিন্তু আগেও এটা নিয়ে বলা আছে যে কখনোই এঙ্গেজমেন্ট পারপাসে যে ইনফরমেশনগুলো কালেক্ট করা হচ্ছে সেটাকে পার্সোনাল পারপাসে ইউজ করা যাবে না, পার্সোনাল গেইনের জন্য ইউজ করা যাবে না। এখানে আরেকটা স্পেসিফিক ইস্যু আছে, সেটা হচ্ছে যে ধরেন আপনি কোনো লিস্টেড কোম্পানি অডিট করতে গিয়েছেন বা লিস্টেড কোম্পানির একজন অডিটর, আপনি ইন্টারনাল অডিটর, সেইখানে ফাইন্যান্স ফাংশনে গিয়ে আপনি কোনো ইনসাইডার ইনফরমেশন পেলেন অথবা ইপিএস এর ইনফরমেশন পেলেন। সো ওই ইনফরমেশনগুলো দিয়ে আপনি কিন্তু পারচেজ অথবা সেল, স্টক সেল পারচেজ করা যাবে না। আপনি শেয়ার মার্কেটে যে পারচেজ অথবা সেল হয় সেইটাতে অংশগ্রহণ করা যাবে না ওই ইনফরমেশনের মাধ্যমে। এটা কিন্তু ইথিক্যাল প্র্যাকটিস। হয়তোবা অন্য কেউ জানবে না, কিন্তু আপনি নিজের কাছে এই জিনিসটাকে ঠিক থাকতে হবে। নেভার ডিসক্লোজ ইনফরমেশন টু আউটসাইডার অর জার্নালিস্ট উইদাউট প্রপার অথরাইজেশন। আগেও বলা হয়েছে যে আউটসাইডারকে ইনফরমেশন দেওয়ার ক্ষেত্রে অবশ্যই অর্গানাইজেশনের যে পলিসি আছে, ইনফরমেশন সিকিউরিটি পলিসি, সেই পলিসি মানে এনশিওর করতে হবে বা অনুসরণ করে সেটাকে দিতে হবে। সেখানে যদি কোনো প্রপার অথরাইজেশনের কথা বলা থাকে, সেই অথরাইজেশন মেনটেন করে তারপরে আপনাকে ডিসক্লোজ করতে হবে ইনফরমেশন। কখনো অথরাইজেশন ছাড়া ডিসক্লোজ করা যাবে না বাইরের কারোর কাছে অথবা জার্নালিস্টদের কাছে। নেভার অ্যাবিউজ দ্য পাওয়ার অ্যান্ড প্রিভিলেজ টু অ্যাক্সেস ইনফরমেশন। ধরুন আপনার যেটা আমি আগে উদাহরণ দিলাম যে আপনি এইচআর ফাংশনে গিয়েছেন, সেখানে তো আপনি সবার এইচআর ডাটা দেখার মানে আপনার এখতিয়ার আছে, তাই না? তো আপনাকে ওই প্রিভিলেজটা দেওয়া হয়েছে যে আপনি সবার ইনফরমেশন দেখতে পারবেন। সো এই ইনফরমেশনটাকে আপনি কখনোই মানে অ্যাবিউজ করবেন না। পাওয়ারটাকে, আপনার যে পাওয়ারটা দেওয়া আছে সেই পাওয়ারটাকে অ্যাবিউজ করা যাবে না। মানে ওই ইনফরমেশনটা যে দেখলেন সেটা যেন আপনি পার্সোনাল পারপাসে বা অন্য কোনো আদার পারপাসে যেন ইউজ না করেন, এটা এনশিওর করতে হবে। তো এই সমস্তগুলো ছিল হচ্ছে কনফিডেন্সিয়ালিটির যে প্রিকশন, সেই প্রিকশনগুলো অডিটর হিসেবে কিন্তু আমাদেরকে মেনে চলতে হবে ইন্টারনাল অডিটর হিসেবে। নেক্সট যে টপিক বা নেক্সট যে পিলারটা সেটা হচ্ছে কম্পিটেন্সি ফর ইন্টারনাল অডিটর্স। তো ইন্টারনাল অডিটরের কম্পিটেন্সিটা মেইনলি এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। সো আমরা একটু দেখি ডিটেল যে ইন্টারনাল অডিটর্স অ্যাপ্লাই দি নলেজ, স্কিলস অ্যান্ড এক্সপেরিয়েন্স নিডেড ইন দি পারফরমেন্স অফ ইন্টারনাল অডিট সার্ভিস। মানে ইন্টারনাল অডিট সার্ভিসটা এনশিওর করতে গিয়ে যার একটা ইন্টারনাল অডিটের যে নলেজটা দরকার, যে স্কিল দরকার এবং এক্সপিরিয়েন্স দরকার, সেটা এনশিওর করতে হবে বা অ্যাপ্লাই করতে হবে ইন্টারনাল অডিটরকে। এখানে একটা সিনারিও যদি আমরা আলোচনা করি যে অডিটর ইজ ওয়ার্কিং ইন এ মাল্টিন্যাশনাল অর্গানাইজেশন, দ্য অর্গানাইজেশন হ্যাজ এ সিকিউরিটি ডিপার্টমেন্ট। Auditor found embezzlement of fund by employee and gathered sufficient evidence then interrogates the suspect. তো এইখানে কোনো ভায়োলেশন আছে কি? আপনাদের কি মনে হয় যে কোনো কি ভায়োলেশন আছে? অবশ্যই আছে। সেই ভায়োলেশনটা কি? ভায়োলেশনটা হচ্ছে যে এখানে ইন্টারনাল অডিটর কোড অফ এথিক্সের একটা বড় ধরনের ভায়োলেশন করেছে। কোড অফ এথিক্সের ভায়োলেশনটা কিভাবে হয়েছে এটা বলেন তো আপনারা একটু। কোড অফ এথিক্সের ভায়োলেশনটা এভাবে হয়েছে যে সে কিন্তু এইখানে একটা জিনিস খেয়াল করেন যে ইন্টারনাল সে অর্গানাইজেশনের একটা সিকিউরিটি ডিপার্টমেন্ট আছে। ইন্টারনাল অডিটরের কিন্তু ইন্টারোগেট করার জন্য যে নলেজ বা এক্সপার্টাইজ থাকা দরকার, সেই এক্সপার্টাইজটা ইন্টারনাল অডিটরের চেয়ে সিকিউরিটি ডিপার্টমেন্টের লোকজনের বেশি আছে। সো ইন্টারনাল অডিটরে কিন্তু ওই এক্সপার্টাইজটা নাই, নলেজ বা স্কিলসটা নাই। সো না থাকার পরেও সে এই কাজটা করেছে, তাকে ইন্টারোগেট করেছে, যেটা ইন্টারনাল অডিটর করেন নাই। কারণ তার কিন্তু সেই নলেজ স্কিলস থাকতে হবে, সে কাজটা করার জন্য সে রেসপন্সিবল, সেটার স্কিলস থাকতে হবে। না থাকার পরেও যদি করা হয় সেটা একটা ভায়োলেশন, কম্পিটেন্সি ভায়োলেশন। সো এটা একটা উদাহরণ দিলাম। এই ধরনের উদাহরণগুলো আপনাদের পরীক্ষাতেও আসতে পারে, এক্সামে, সিআইএ এক্সামেও আসতে পারে। আসার পরে হয়তো বা আপনাকে বলতে পারে যে এটা কোন ধরনের, কোন যে প্রিন্সিপালের ভায়োলেশন হয়েছে, এরকম আসতে পারে। কম্পিটেন্সির ক্ষেত্রে আরো যে বিষয়গুলো আছে সেটা হচ্ছে রুলস অফ কন্ডাক্ট, যেটা আমরা আগের তিনটার ক্ষেত্রেও বললাম। সেটা হচ্ছে যে প্রথমটা কি, যে শ্যাল এঙ্গেজ অনলি ইন দোজ সার্ভিসেস ফর হুইচ দে হ্যাভ দি নেসেসারি নলেজ, স্কিল অ্যান্ড এক্সপিরিয়েন্স। শুধুমাত্র সেই সমস্ত সার্ভিসেই মানে এঙ্গেজ হবে যেখানে তার স্কিল আছে, নলেজ আছে এবং এক্সপিরিয়েন্স আছে। এই জিনিসগুলো যেটাতে থাকবে না সেটাতে এঙ্গেজ হওয়া যাবে না। এঙ্গেজ হওয়া যাবে না বলতে যে এমন না যে সার্ভিস দেবো না আমরা, সার্ভিসের ক্ষেত্রে এখানে অন্যান্য পলিসি তখন অ্যাপ্লাই করতে হবে। তখন আপনাকে স্কিলস হায়ার করতে হবে, বাইরে থেকে হয়তোবা হায়ার করে নিয়ে এসে আপনি সেটাকে ইউজ করতে পারেন। আপনার অডিট ডিপার্টমেন্টে ওই স্কিলসটা নাই, কোনো একটা স্পেসিফিক স্কিলস, আপনি হয়তো বাইরের কোনো অর্গানাইজেশন থেকে অথবা সিএ ফার্ম থেকে অথবা
কোনো কনসালটেন্সি ফার্ম থেকে আপনি ওই স্কিলসটা হায়ার করে নিয়ে এসে আপনার অডিটরদের সাথে একসাথে একটা টিম করে আপনি ওই কাজটা এনশিওর করতে পারেন। চিফ অডিটর এক্সিকিউটিভের দায়িত্ব আর কি এটা। এরপরে বলছে শ্যাল পারফর্ম ইন্টারনাল অডিট সার্ভিসেস ইন অ্যাকর্ডেন্স উইথ দ্য আইপিপিএফ। আইপিপিএফ বা স্ট্যান্ডার্ড যেটা আছে সেই উইথ দ্য ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ফর দ্য প্রফেশনাল প্র্যাকটিস অফ ইন্টারনাল অডিটিং। সো ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড অনুসারে করতে হবে এবং আইপিপিএফকে ফলো আপ করতে হবে। এটাও একটা গুরু দায়িত্ব অডিটরদের জন্য। সো কম্পিটেন্সি রুলস অফ কন্ডাক্টে কিন্তু এটা ইম্পর্টেন্ট যে আপনি স্ট্যান্ডার্ড ফলো করে অডিট করছেন বা সার্ভিস অডিট ইন্টারনাল অডিট সার্ভিস দিচ্ছেন। থার্ড হচ্ছে shall continually improve their proficiency and the effectiveness and quality of their services। এই যে কন্টিনিউলি ইমপ্রুভ কেন করবে? আসলে এই যে ইমপ্রুভমেন্ট বা কোয়ালিটি, যে কোয়ালিটির কথা বলি যে অডিট সার্ভিসের কোয়ালিটি, এই কোয়ালিটিটা কিন্তু ডাইনামিক, নট স্ট্যাটিক, যে একটা নির্দিষ্ট সবসময় একই রকম থাকবে। এটা সবসময় ডে বাই ডে ইমপ্রুভ করবে। অপারেশন ইমপ্রুভ হবে, মানুষজনের মানে কোয়ালিটি বা এক্সপার্টাইজ বাড়বে, ধরেন এমপ্লয়ীদের এক্সপার্টাইজ বাড়বে, তারা বিভিন্ন রকমভাবে এমবেজলমেন্ট ফ্রডের সাথে যুক্ত হবে। সো অ্যাজ এ ইন্টারনাল অডিটর আপনাদেরকেও এই জায়গাটাতে ইমপ্রুভ করতে হবে, যেন ওই ধরনের ফ্রড বা এমবেজলমেন্টের যে বিভিন্ন ওয়েগুলো বের করবে এমপ্লয়িজরা, সো সেগুলোকে যেন আপনি ধরতে পারেন। সো শুধুমাত্র ফ্রড এমবেজলমেন্ট না, যে কোনো ইস্যুতেই আপনার যে প্রফিসিয়েন্সি বা আপনার যে কোয়ালিটি অফ সার্ভিস সেইটাকে ইমপ্রুভ করতে হবে। এটা ইমপ্রুভমেন্টের চেষ্টা থাকতে হবে সবসময়। এটা বিভিন্নভাবে করা যেতে পারে। আপনি ট্রেনিংয়ের মাধ্যমে করতে পারেন, মেন্টরিংয়ের মাধ্যমে করতে পারেন, অথবা আপনার প্রফেশনাল এডুকেশন, বিভিন্ন ধরনের এডুকেশন ইনশিওর করে করতে পারেন। তো এখানে কম্পিটেন্সির ক্ষেত্রে মেইনলি কি রোল পারফর্ম করে হচ্ছে চিফ অডিট এক্সিকিউটিভ। এখানে চিফ অডিট এক্সিকিউটিভ যে থাকবেন তাকে একটা কালচার অফ কম্পিটেন্সি ডেমনস্ট্রেট করতে হবে অর্গানাইজেশনে, এবং কন্টিনিউয়াস ইমপ্রুভমেন্ট এনশিওর করতে হবে কিভাবে প্রফিসিয়েন্সি, ইফেক্টিভনেস এবং কোয়ালিটির মাধ্যমে। এখানে যে কাজগুলো করা যেতে পারে যে প্রপারলি রিসোর্স অ্যান্ড সুপারভাইজ এঙ্গেজমেন্ট। এইখানে এঙ্গেজমেন্ট যেটা থাকবে, এঙ্গেজমেন্ট টিম যেটা থাকবে, সেই টিমটাকে প্রপারলি রিসোর্স হয়েছে কিনা, মানে যেখানে যে কাজটা করার কথা সেই কাজ করতে গিয়ে যে সমস্ত লোকবল দরকার সেই লোকবল আছে কিনা। যেমন আপনি কনস্ট্রাকশন ওয়ার্ক করতে গিয়েছেন, কনস্ট্রাকশন ওয়ার্কের ক্ষেত্রে কনস্ট্রাকশন ওয়ার্ক মানে করতে গিয়েছেন বলতে কনস্ট্রাকশন ওয়ার্ক অডিট করতে গিয়েছেন, সেখানে কনস্ট্রাকশন ওয়ার্ক সম্পর্কে ভালো জানে এরকম অডিটর দিতে হবে, যেন সে কনস্ট্রাকশন ওয়ার্কটা বোঝে, তাই না? সো ওইরকমভাবে আবার এই এঙ্গেজমেন্ট ওয়ার্কটাকে সুপারভাইজও করতে হবে। সুপারভিশনটা ঠিকমতো হচ্ছে কিনা সেটাও কিন্তু চিফ অডিট এক্সিকিউটিভের একটা দায়িত্ব। এরপর হচ্ছে যে যারা স্টেক হোল্ডার থাকবে, অডিটের স্টেক হোল্ডার, ইন্টারনাল অডিট সার্ভিসের স্টেক হোল্ডার, তাদের কাছ থেকে বিভিন্ন সময় ফিডব্যাক নিতে হবে, এবং সেই ফিডব্যাকগুলো যদি মানে ইম্পর্টেন্ট হয় তাহলে সেটাকে কনসিডার করতে হবে। সব ফিডব্যাক যে নিতে পারবেন বিষয়টা এরকম না। ফিডব্যাক নেওয়ার পরে সেগুলোকে অ্যানালাইজ করতে হবে যে কোনটা অডিট সার্ভিসের জন্য ভ্যালু অ্যাডিং, সেই সমস্ত বিষয়গুলো নেবেন। বাকিগুলোকে হয়তো টাইম টু টাইমে বিভিন্ন সময় কনসিডার করা যেতে পারে বিভিন্নভাবে। এরপরে ইন্টারনাল অডিটরের যে পারফরমেন্স থাকবে, রেগুলার যে অ্যাসেসমেন্ট সেটা করতে হবে। পারফরমেন্সের রেগুলার অ্যাসেসমেন্ট এটা হতে পারে ইয়ারলি পারফরমেন্স অ্যাসেসমেন্ট করতে পারেন। সেই ইয়ারলি পারফরমেন্স অ্যাসেসমেন্টের দায়িত্বটাও কিন্তু যে হেড অফ অডিট থাকবে বা ডিরেক্টর থাকবে তার, চিফ অডিট এক্সিকিউটিভ আর কি। এরপরে ট্রেনিং এনশিওর করতে হবে, প্রফেশনাল এডুকেশনের অপরচুনিটি দিতে হবে অডিটরদেরকে। ট্রেনিং অ্যান্ড মেন্টরিংয়ের মাধ্যমে বিভিন্ন বিষয় সম্পর্কে তাদেরকে তাদের নলেজ এবং স্কিলসটাকে বাড়ানো যেতে পারে, যাতে করে তাদের সার্ভিসটাও ভালো হয়। এরপরে হচ্ছে কোয়ালিটি অ্যাসুরেন্স এবং ইমপ্রুভমেন্ট প্রোগ্রামটা এস্টাবলিশ করতে হবে অর্গানাইজেশন ইন্টারনাল ডিপার্টমেন্টের জন্য, যে ডিপার্টমেন্ট হিসেবে যে সার্ভিসটা, যে প্রফেশনাল সার্ভিসটা দেওয়ার কথা তারা সেভাবে দিচ্ছে কিনা সেটা একটা কোয়ালিটি অ্যাসুরেন্স এবং ইমপ্রুভমেন্ট প্রোগ্রামের যে পলিসিস আছে ইয়েতে সেই অনুযায়ী আর কি এনশিওর করতে হবে। এরপর হচ্ছে যে আইপিপিএফটা ফলো করা হচ্ছে কিনা। আইপিপিএফ এবং আগেরটাতে বলা হয়েছে যে স্ট্যান্ডার্ড ফলো করা হচ্ছে কিনা। সো আইপিপি এবং স্ট্যান্ডার্ডটা ফলো করা হচ্ছে কিনা ইন্টারনাল অডিট সার্ভিসে, সেটাও কিন্তু চিফ অডিট এক্সিকিউটিভের একটা দায়িত্ব বা কি রোল বলা যায়। এই ছিল আজকের মতো আমাদের যে কোড অফ ইথিক্সের যে 4টা প্রিন্সিপালস, সেই প্রিন্সিপালস নিয়ে ডিটেল আলোচনা। আশা করি যে আজকের আলোচনার যে বিষয়বস্তুগুলো ছিল বা কন্টেন্টগুলো ছিল, সেই কন্টেন্টগুলো আপনাদের সিআইএ পার্ট 1 এক্সামের একটা বড় অংশ কভার করতে হেল্প করবে। আপনারা এটা থেকে অনেক ইনফরমেশন পাবেন, অনেক মানে পড়ার যে ওয়েটা সেটা ধরতে পারবেন, এবং সেই অনুযায়ী আপনারা বাসায় বা নিজেরা স্টাডি করবেন। স্টাডি করলে অবশ্যই সাকসেস হতে পারবেন। সো আপনাদের জন্য বেস্ট উইশেস। আপনারা আমার ভিডিও দেখবেন, ভিডিও দেখে যদি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট করে এবং শেয়ার করে পাশে থাকবেন।
পাশাপাশি আপনাদের কলিগদের সাথে শেয়ার করবেন যেন তারাও এই জিনিসগুলো দেখার সুযোগ পায়। সো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।